হ্যালো রসায়নপ্রেমী জনগণ, আসসালামু আলাইকুম। বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ব আজকে কেমিক্যাল থার্মোডাইনামিক্স অনার্স দ্বিতীয় বর্ষের। এর আগে আর একটা ভিডিও দেওয়া হয়েছে এই অধ্যায়ের, আপনারা ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখতে আসবেন। আমরা আগে গতদিন পড়েছিলাম যে সিস্টেম নিয়ে, ওখানে ওই পড়া আরও একটু পূর্ণতা দেওয়ার জন্য সিস্টেমের আরও কিছু টপিক পড়া লাগবে, সেটাই আজকে নিয়ে আসলাম। আজকে সিস্টেমের যে টপিকগুলো আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে সিস্টেম প্রসেস নিয়ে আমরা আজকে পড়ব, তারপর সিস্টেম ফাংশন নিয়ে পড়ব এবং সিস্টেম প্রপার্টিস নিয়ে পড়ব। তাহলে এই ভিডিওতে আমরা এই তিনটা টপিক ক্লিয়ার করার চেষ্টা করব এবং বেসিক দেওয়ার চেষ্টা করব। এগুলো যদি আমরা একটু না জেনে যাই তাহলে আমাদের কি করবে, বেসিকের ত্রুটি থেকে যাবে, তারপরে আমাদের কোশ্চেন সলভিংয়ে অনেক কষ্ট হবে। এজন্য এই ভিডিওটা বানানো। আর যারা নতুন চারিদিকে খুঁজতেছেন যে আমরা কিভাবে কেমিস্ট্রি ক্লাসগুলো পেতে পারি, প্লেলিস্ট আকারে আমি এখানে বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকার হবে। তাই যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলেন বেশি কথা না বলে আজকে আমাদের টপিক শুরু করা যাক। প্রথম টপিক হচ্ছে সিস্টেম প্রসেস। বেশি কথা না বাড়িয়ে আমরা সিস্টেম প্রক্রিয়া বা সিস্টেম প্রসেস টপিক নিয়ে কথা বলি। চলকের উপর ভিত্তি করে সিস্টেম প্রসেস হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার চলেন দেখি। আর আমি প্রথমে ইংরেজি নামগুলো দিয়ে রাখছি, কারণ আমাদের ইংরেজি নামগুলো লাগে হায়ার স্টাডি, যেহেতু আমরা অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি, তাই আমি একটু দিয়ে রাখতেছি। আর ইউজও করতে পারি, আপনারা এগুলো একটু মনে রাখেন। তাহলে প্রথম যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে আইসোথার্মাল। কি আইসোথার্মাল, এর বাংলাটা আমি বলে দিচ্ছি। তারপরে রয়েছে অ্যাডায়াবিক, আর একটা হচ্ছে তারপরে রয়েছে আইসোকোরিক, আর 4 নম্বরটা হচ্ছে আইসোব্যারিক। এই 4 প্রকারের প্রসেস রয়েছে। চলেন এখন এর বাংলা মানেগুলো আমরা একটু লিখে নিই। থার্মাল শব্দের অর্থ হচ্ছে সমতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, এটা কিন্তু আমাদের লাগে কোশ্চেন সলভ করতে গেলে, যে সমতাপীয় প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে কি বোঝো, সমতাপীয় প্রক্রিয়া এই বিক্রিয়াটা কেমন হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই বিক্রিয়াটা কেমন হবে। ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে। এই জন্যই আমি এই টপিক আকারে সাজিয়ে আপনাদের ক্লাসটা নিচ্ছি। তাই মন দিয়ে ক্লাসটা করবেন। আর এই ক্লাসটা করার পরে এই যে আইসোথার্মাল বা অ্যাডায়াবিক নিয়ে একটা কোশ্চেন রয়েছে, যেটা 2020 সালে আসছিল, সেটাও আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো এই ক্লাসটা পর। তাহলে চলেন, আইসোথার্মাল বাংলা মানে কি, সমতাপীয়। ঠিক আছে। আর এই সমতাপীয়তে কি হয়, ডেল টি তাপমাত্রা কি হবে, তাপমাত্রা কিন্তু শূন্য হবে। ঠিক আছে, এবার আমরা পরেরটাই যাব হচ্ছে অ্যাডায়াবিক প্রসেস। হ্যাঁ, অ্যাডায়াবিক প্রসেস মানে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এর বাংলা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। হ্যাঁ, আর এখানে কি শূন্য হয় বলেন তো, এখানে ডেল কিউ অর্থাৎ তাপ শূন্য হবে অ্যাডায়াবিক প্রসেসে। এবার দেখেন আইসো এখানেও কিন্তু আমরা আইসো পড়ে আসলাম। আইসো শব্দের অর্থ যদি আমি ভাঙি, তাহলে আইসো শব্দের অর্থ একই বা সম। হ্যাঁ, আইসো শব্দের অর্থ একই বা সম। আর এখানে কোরিক শব্দের অর্থ হচ্ছে কি, আয়তন। ঠিক আছে, তাহলে একই আয়তন বা সম আয়তন হবে। হ্যাঁ, তাহলে আইসোকোরিক শব্দের অর্থ হচ্ছে একই আয়তন বা সম আয়তন। আর সম আয়তনে কি হবে, ডেল ভি ধ্রুবক থাকবে, ডেল ভি এর মান কত হবে, শূন্য হবে। ঠিক আছে, এবার হচ্ছে আইসোব্যারিক। ব্যারিক শব্দের অর্থ হচ্ছে কি, চাপ। হ্যাঁ, ব্যারিক শব্দের অর্থ হচ্ছে চাপ। তাহলে এখানে হবে সমচাপীয়। ঠিক আছে, তাহলে সমচাপীয়তে কি হবে, ডেল পি এর মান শূন্য হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে প্রসেস ছিল সিস্টেম প্রসেস হচ্ছে 4 প্রকার: আইসোথার্মাল, অ্যাডায়াবিক, আইসোকোরিক আর আইসোব্যারিক। এখানে হচ্ছে সমতাপীয়তে আপনার কি হবে, ডেল টি এর মান 0 হবে। রুদ্ধতাপীয়তে ডেল কিউ এর মান 0 হবে। আর আইসোকোরিক বা সম আয়তনে ডেল ভি এর মান 0 হবে এবং আইসোব্যারিক সমচাপীয়র ক্ষেত্রে ডেল পি এর মান 0 হবে। এখন দেখেন আমরা সংজ্ঞাতে চলে আসবো। ঠিক আছে, চলেন এখন সংজ্ঞাগুলো একটু দেখে নিই। চলেন এখন আমরা সমতাপীয় বা আইসোথার্মাল প্রসেসটা দেখি, এখানে কি লেখা আছে, সংজ্ঞাটা দিয়ে রাখছি। এগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, তাহলে চলেন, যে প্রক্রিয়ায় সিস্টেম ও সারাউন্ডিং, আমি কিন্তু সিস্টেম সারাউন্ডিং খুব ভালো করে বুঝিয়ে আসছি। আপনারা যদি গত ক্লাস না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, এর আগের ভিডিওটা আপনারা দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন। যে প্রক্রিয়ায় সিস্টেম ও সারাউন্ডিংয়ের মধ্যে তাপের আদান প্রদান হবে, কিসের, তাপের আদান প্রদান ঘটে, সেই যে প্রক্রিয়ায় সিস্টেম এর তাপমাত্রা ধ্রুবক বা ডেল টি ইকুয়াল টু 0 হয় তাকে আইসোথার্মাল প্রসেস বলা হয়। তাহলে মূল বিষয় হচ্ছে কি, যে প্রক্রিয়ায় আমাদের যে সিস্টেম পড়ে আসছি আমরা, সিস্টেম এবং সারাউন্ডিং, SURROUNDING, সারাউন্ডিংয়ের মধ্যে কিসের আদান প্রদান হবে, তাপমাত্রার আদান প্রদান হবে। এবং তাপমাত্রার আদান প্রদান হয় এবং এই ডেল টি এর মানে কি হবে, তখন 0 হয়ে যাবে। তখন সেই প্রক্রিয়াটাকে বলা হবে সমতাপীয় বা আইসোথার্মাল। আশা করি বুঝতে পারছেন। তাহলে মূল বিষয় হচ্ছে সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে কিসের আদান প্রদান হবে, তাপমাত্রার আদান প্রদান হবে। এবং সেক্ষেত্রে ডেল টি এর মান ধ্রুবক বা ডেল টি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে যে প্রক্রিয়াটা আমরা এতক্ষণ ঘটালাম ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমতাপীয় প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রক্রিয়া।
চলেন এখন আমরা পরবর্তী যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডায়াবিক প্রসেস। অ্যাডায়াবিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রসেস, এই সম্পর্কে জানবো। একটু মন দিয়ে খেয়াল করবেন। বলা হচ্ছে যে প্রক্রিয়া সংগঠনকালে বাহির হতে সিস্টেমে তাপ প্রদান এবং সিস্টেম হতে তাপ সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা হয় না, তাকে বলা হচ্ছে অ্যাডায়াবিক প্রসেস। আর এই প্রক্রিয়ায় পদার্থ ও হিট এর কোনো আদান প্রদান হবে না, ডেল কিউ এর মান 0। অর্থাৎ মূল বিষয়টা কী দাঁড়াচ্ছে? মূল বিষয় হচ্ছে আমরা যে আগের দিন পড়লাম যে একটা হচ্ছে বোতলের ভিতরে পানি রয়েছে, এই পানিটাই হচ্ছে কি সিস্টেম, তাই না? যেহেতু আমরা পানি নিয়েই গবেষণা করব, তাহলে পানিটাও কি শুধু সিস্টেম, আর আশেপাশে যা কিছু আছে সবই পরিবেশ বা সারাউন্ডিংয়ের ভিতরে পড়ে। তাহলে এই যে সিস্টেম আমরা গতদিনে পড়ছিলাম একটা বোতলের ভিতরে পানি, সিস্টেম কি শুধুমাত্র যদি আমি পানি নিয়ে গবেষণা করি তাহলে সিস্টেম হচ্ছে শুধুমাত্র পানি। তাহলে আমাদের এখানকার কথা হবে যে আমি এই সিস্টেম অর্থাৎ পানি আমি বাইরে বের করতে পারবো না, এবং পানির যে তাপমাত্রা রয়েছে সেটাও আমি বাইরে দিতে পারবো না, এবং বাইরে থেকে তাপমাত্রা আমি ভিতরে আনতে পারবো না, বা বাইরে থেকে কোনো পদার্থ আমি ভিতরে আনতে পারবো না। এরকম যদি ব্যবস্থা থাকে তাহলে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে আমাদের দুইটা জিনিসের আদান প্রদান হবে না। একটা কি? একটা হচ্ছে পদার্থ, আর একটা কি? হিট বা তাপ। এটা আমরা কি করতে পারবো না? আদান প্রদান করতে পারবো না সিস্টেম এবং পরিবেশের মধ্যে। তাহলে এই প্রক্রিয়াটার নামই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে ডেল কিউ এর মান কত থাকবে? ডেল কিউ এর মান 0 থাকবে। এটা কিন্তু মনে রাখেন। এবার পরবর্তী হচ্ছে আমাদের পরবর্তী যে প্রসেসটা রয়েছে সেই পরবর্তী প্রসেসের নাম হচ্ছে কি? আইসোকোরিক প্রসেস। চলেন এখন আমরা পরবর্তী যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা দেখি। তাহলে পরবর্তী যে প্রসেসটা রয়েছে এই প্রসেসের নাম হচ্ছে আইসোকোরিক প্রসেস বা সম আয়তনীয় প্রক্রিয়া। তাহলে দেখেন সংজ্ঞায় কি বলা হচ্ছে? যে প্রক্রিয়া সংগঠনকালে আয়তন স্থির থাকে, কি আয়তন স্থির থাকবে, তাকে আইসোকোরিক প্রসেস বলা হয়। আয়তন স্থির থাকবে মানে কি? ডেল ভি এর মান কি হবে? 0 হবে। তাহলে এটাও আমরা বুঝলাম যে আয়তন কি হবে? স্থির থাকবে। যে প্রক্রিয়ায় আমাদের কি হবে? প্রক্রিয়াটা সংগঠনকালে আয়তন স্থির থাকবে, অর্থাৎ ডেল ভি এর মান 0 হবে। সেই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? আইসোকোরিক প্রসেস বলা হচ্ছে। এবার পরবর্তী যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে আইসোব্যারিক প্রসেস বা কি সমচাপীয় প্রসেস। সমচাপীয় প্রসেসও ওই সম আয়তনের মতন এখানে কি চাপ স্থির থাকবে। তাহলে লেখা আছে দেখেন, যে প্রক্রিয়ার সংগঠনকালে চাপ স্থির থাকে তাকে কি বলা হয়? আইসোব্যারিক প্রসেস বলা হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? ডেল পি ইকুয়াল টু 0 হবে। তাহলে আশা করছি আপনারা হচ্ছে প্রসেসগুলো বুঝতে পারছেন। এখন আমরা একটা জিনিস, যেহেতু আমরা প্রসেস পড়ছি, প্রসেসের ভিতরে আরও দুইটা জিনিস পড়ে যায়। একটা হচ্ছে রিভার্সেবল প্রসেস, হ্যাঁ, আর একটা হচ্ছে ইরিভার্সেবল প্রসেস। এই দুটো প্রসেস সম্পর্কে আমরা মোটামুটি জানি। আমি এর সংজ্ঞা কিছুই পড়াবো না, আমি শুধু কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এই বৈশিষ্ট্যগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, এই জন্য আমি এই শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো একটু বই থেকে দেখাই দিচ্ছি আপনাদের, হ্যাঁ। না হলে আমি লিখেই দিতাম, কিন্তু বই থেকে আমার মনে হলো দেখাই দিয়েই ভালো, এই জন্য দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো একটু মনে রাখবেন যে আমরা প্রথমে আসবো হচ্ছে রিভার্সেবল প্রসেস। আমি কিন্তু সংজ্ঞাতে গেলাম না, হ্যাঁ। আমি জানি আপনারা রিভার্সেবল প্রসেস, ইরিভার্সেবল প্রসেস হচ্ছে বোঝেন, ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়া হচ্ছে ধীর প্রক্রিয়া, অর্থাৎ উভমুখী প্রক্রিয়াটা বা পরাবর্ত প্রক্রিয়া। এই পরাবর্ত প্রক্রিয়া নামটা দিয়ে না খুব ঝামেলায় ফেলে দেয়। আমি তো বুঝতাম না যে পরাবর্ত প্রক্রিয়া বলতে কি বুঝতে। এটা আসলে উভমুখী প্রক্রিয়া বা রিভার্সেবল প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে এই উভমুখী প্রক্রিয়াটা হচ্ছে ধীর প্রক্রিয়া। ইহা হচ্ছে অশত স্ফূর্ত। এখন অশত স্ফূর্ত কথাটা আসলেই না আমাদের এখানে ডেল জি এর মানটা চলে আসে। আর ডেল জি তো আপনারা জানেন যে কি গিবস মুক্ত শক্তি। এখানে গিবস মুক্ত শক্তি যদি মাইনাস হয়, হ্যাঁ, মাইনাস হলে সেটা কি হয়? স্বতঃস্ফূর্ত হয়, হ্যাঁ। আর যদি ডেল জি এর মান হচ্ছে সমান হয় তাহলে সেটা কি হয়? সেটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর যায়, হ্যাঁ। মানে সেটাকে বলা যাইতে পারে যে সেটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর যায় বা ইকুইব্রিলিয়াম বলা হয় ওটাকে। ডেল জি এর মান যদি 0 হয় তাহলে সেটা ইকুইব্রিলিয়াম হয়ে থাকে। আর যদি ডেল জি এর প্লাস মান যদি প্লাস বা পজিটিভ হয় সেটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যদি ডেল জি এর মান হচ্ছে নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা কি হবে? স্বতঃস্ফূর্ত হবে। আর যদি 0 হয় তাহলে ইকুইব্রিলিয়াম হয়। আর যদি ডেল জি এর মান পজিটিভ হয় তাহলে সেটা অস্বতঃস্ফূর্ত হয়। তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে বিক্রিয়াটা কি হবে? উভমুখী বিক্রিয়াটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত। আর এই প্রক্রিয়ায় কাজ বেশি হবে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এই প্রক্রিয়ায় হচ্ছে প্রাপ্ত কাজ বেশি হবে। আমাদের কিন্তু সলভ করতে গেলে এই বৈশিষ্ট্যগুলো লাগবে না প্রশ্নের, এই জন্য আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ। এনট্রপি কি থাকবে? এনট্রপি হচ্ছে অর্থাৎ ডেল এস কি হবে? স্থির থাকবে। এই প্রক্রিয়ায় অন্তর্বর্তী সকল ধাপে ধরা বা সিস্টেম সারাউন্ডিং সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ প্রক্রিয়াটি সাম্য পথে অগ্রসর হয়। ইহাতে চালক বলের মান খুবই কম। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে না, বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই চারটা। একটা হচ্ছে ইহা ধীর প্রক্রিয়া, এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কাজ হচ্ছে বেশি হয়, আর এনট্রপি স্থির থাকে। এই চারটা প্রক্রিয়া মানে বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখেন এখানে আরেকটা প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে
ইরিভার্সেবল প্রক্রিয়া এরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। আমরা সংজ্ঞা পড়বো না, খালি বৈশিষ্ট্যগুলো একটু পড়বো, ঠিক আছে? তাহলে চলেন বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, দেখেন ইহা হচ্ছে দ্রুত প্রক্রিয়া, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে স্বতঃস্ফূর্ত বলতে এখানে কিন্তু ডেল জি এর মান কী হবে? মাইনাস, অর্থাৎ নেগেটিভ হবে। হ্যাঁ, নেগেটিভ হবে। এই প্রক্রিয়ায় প্রাপ্ত কাজ সর্বাধিক হবে না, অর্থাৎ এই প্রক্রিয়ায় ইরিভার্সেবল প্রক্রিয়ায় যে কাজ হবে এই কাজটা কম হবে, কার চেয়ে? উভমুখীর চেয়ে এই কাজটা কম হবে। আর এনট্রপি কী হবে? এনট্রপি বৃদ্ধি পাবে। এই চারটা মনে রাখলেই হচ্ছে। তাহলে আমরা রিভার্সেবল ইরিভার্সেবল প্রসেসের যে বৈশিষ্ট্যগুলো যেগুলো দরকারি সেগুলো একটু দেখে নিলাম। এবার আমরা চলেন পরের টপিকে চলে যাই। চলেন এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে সিস্টেম ফাংশন। এই সিস্টেম ফাংশন সম্পর্কে জানবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আমাদের 2 মার্কের বা 1 মার্কের কোশ্চেনের মধ্যে আসবে যে সিস্টেম ফাংশন বা পাথ সিস্টেম ফাংশনের যে ভাগগুলো রয়েছে, স্টেট ফাংশন এবং পাথ ফাংশনের মধ্যে পাথ ফাংশনটা খুব শর্ট কোশ্চেনে আসে। তাহলে মন দিয়ে দেখেন, তাহলে আমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আসতে হচ্ছে সিস্টেম ফাংশন। কী বলা আছে দেখেন তো, সিস্টেম ফাংশনের যে সকল ভ্যারিয়েবল দ্বারা সিস্টেম প্রভাবিত হয় তাকে সিস্টেম ফাংশন বলা হয়। এই ভ্যারিয়েবল আমি এখানে ইংরেজি লিখছি, এটা হচ্ছে চলক। হ্যাঁ, তাহলে যে সকল চলক দ্বারা সিস্টেম প্রভাবিত হবে, কিছু কিছু চলক রয়েছে যার ফলে যে সিস্টেমগুলো বা যে প্রক্রিয়াগুলো ওই প্রক্রিয়াকে প্রভাবিত করবে, তাদেরকে কী বলা হচ্ছে? সিস্টেম ফাংশন বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখেন সিস্টেম ফাংশন এটাকে আমরা ভাগ করতে পারি হচ্ছে 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেট ফাংশন আর একটা হচ্ছে পাথ ফাংশন, ঠিক আছে? এই 2 ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে সিস্টেম কত প্রকার? সিস্টেম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্টেট ফাংশন আর একটা হচ্ছে পাথ ফাংশন। এইটা একটু ভালো করে বোঝা উচিত আমাদের, স্টেট ফাংশন কি এবং পাথ ফাংশন কি। হ্যাঁ, দেখেন আমরা প্রথমে আসবো হচ্ছে স্টেট ফাংশন। হ্যাঁ, এখন স্টেট ফাংশন হচ্ছে বোঝাইতে গেলে আমাদের 2টা জিনিস একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে ইনিশিয়াল, হ্যাঁ, আর একটা হচ্ছে ফাইনাল। এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের, অর্থাৎ আদি এবং শেষ কোনো প্রক্রিয়ার আদি এবং শেষ অবস্থানের উপরে সেই স্টেট ফাংশনটা নির্ভর করে। হ্যাঁ, এখন আমি একটু উদাহরণ দিতে চাই, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, মনে করেন যে এখানে একটা মানে 2টা বোতল রয়েছে, এই একটা বোতল আছে, হ্যাঁ, আর মনে করেন পাশে আরেকটা বোতল আছে। হ্যাঁ, তাহলে মনে করেন যে প্রথম বোতলে খালি আছে, প্রথম বোতল মানে বোতল হচ্ছে একটাই, কিন্তু আমি 2 অবস্থা দেখাচ্ছি। হ্যাঁ, এখন 2 অবস্থা দেখাচ্ছি। তাহলে প্রথম অবস্থায়, আদি অবস্থায় অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় বোতল খালি আছে। এবার খানিক পরে দেখলেন যে বোতলে কি আছে? পানি আছে। হ্যাঁ, কি আছে? পানি আছে। এটা হচ্ছে ফাইনাল অবস্থা। তাহলে এই আদি অবস্থায় থেকে এবং ফাইনাল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আদি অবস্থায় খালি ছিল বোতলটা এবং শেষে দেখতে পাচ্ছি যে বোতলে পানি আছে। হ্যাঁ, মনে করেন এখানে 500 ml পানি আছে। এখন এই পানিটা যে আছে আর যে ছিল না, এই জিনিসটা আমাদের মাথার ভিতরে রাখতে হবে যে আগে খালি ছিল, এখন আমাদের বোতলের ভিতরে পানি আছে। এই বোতলের পানি কিভাবে আসলো, কোন পথে আসলো, কতটুকু আসলো, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের শুধু দেখার বিষয় যে বোতলে আগে পানি ছিল না আদি অবস্থায় এবং শেষ অবস্থায় এখন কি আছে? পানি আসলো। এখন কিভাবে আসলো এগুলো আমাদের দেখার বিষয় না, ঠিক আছে? বা মনে করেন যে আমার এখানে একটা পাহাড় আছে, ঠিক আছে? আপনি এতক্ষণ কী করছেন? এখানে আপনি দাঁড়াই রয়েছেন মনে করেন। এবার আদি অবস্থায় আপনি দাঁড়াই রয়েছেন, ঠিক আছে? আদি অবস্থায় দাঁড়াই রয়েছেন এবং পরবর্তীতে দেখা গেল যে আপনি এই মাথায় চূড়ায় উঠে গেছেন। তাহলে আদিতে আপনি ছিলেন না, এখন ফাইনালে আপনি উঠে গেছেন। এখানে আপনি চিন্তা করছিলেন যে উঠবেন। হ্যাঁ, এবার এই পথ আপনি কিভাবে গেলেন? হেঁটে গেলেন কি দৌড়ে গেলেন? তারপরে আপনি বাসে গেলেন না ট্রাকে গেলেন, ঠিক আছে? এইগুলো আপনাদের দেখার বিষয় না। বা এই দূরত্ব যেতে কত কিলোমিটার পাড়ি দিয়েছেন এগুলো না। এখানে যাইতে যাইতে আপনি কী পরিমাণের খাবার খাইছেন এগুলো কোনো কিছুতে ম্যাটার করবে না, শুধু আপনার অবস্থানের উপর নির্ভর করবে। এই প্রক্রিয়াকে বলা হয় স্টেট ফাংশন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি, সংজ্ঞা দিলে আপনারা আরও বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে চলেন সংজ্ঞাটা দিয়ে নিই। সংজ্ঞায় যে ফাংশন সমূহ সিস্টেমের আদি ও শেষ অবস্থার উপর নির্ভরশীল কিন্তু পথের উপর নির্ভরশীল নয় তাকে স্টেট ফাংশন বলে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমি আগেই বলে আসলাম যে এই প্রক্রিয়ায় কি হবে? আদি এবং শেষ অবস্থার উপর নির্ভর করবে, কোনো পথের উপর নির্ভর করবে না, ঠিক আছে? তাহলে একে বলা হচ্ছে স্টেট ফাংশন। এবং স্টেট ফাংশন ডিপেন্ড করে কিসের, মানে স্টেট ফাংশনের কিছু উদাহরণ যদি বলি সেক্ষেত্রে রয়েছে কি? সেক্ষেত্রে রয়েছে ইউ, তারপরে কি এইচ, তারপরে হচ্ছে জি, তারপরে এস, এ। এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে স্টেট ফাংশনের কিছু উদাহরণ। আমরা তো জানি যে কি হচ্ছে এখানে ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এইচ কি? এইচ হচ্ছে এনথলপি, জি কি? জি হচ্ছে মুক্ত শক্তি, এস হচ্ছে এনট্রপি, এ হচ্ছে গিবস মুক্ত শক্তি। এর সাথে কিন্তু আরও রয়েছে কোনগুলো বলেন দিন? এরপরে রয়েছে কি আপনার প্রেশার, হ্যাঁ, তারপরে কি তাপমাত্রা, ভলিউম ইত্যাদি কিন্তু রয়ে গেছে স্টেট ফাংশনের সাথে। এবার আমরা যাব হচ্ছে পাথ ফাংশনে। পাথ ফাংশনের ক্ষেত্রে এটা একদম সহজ। এতক্ষণ আমরা কি পড়লাম যে পথের উপর নির্ভর করবে না, আদি এবং শেষের উপর নির্ভর করে। আর এই পাথ ফাংশনের ক্ষেত্রে কি করবে? শুধুমাত্র পাথের উপরে নির্ভর করবে, অর্থাৎ এই বোতলে পানি কোন পথে গেল, কিভাবে আসলো, হ্যাঁ, কে দিল, ঠিক আছে? বা
এই যে সে এই পাহাড়ে উঠছে, এই পাহাড়ে উঠতে সে কীভাবে গেল, হেঁটে হেঁটে গেল, দৌড়ে গেল, হ্যাঁ কীভাবে গেল, এই পথটা ক্রম সে কীভাবে করলো, সেটাই হচ্ছে কী হবে পাথ ফাংশন। চলেন তাহলে সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। তাহলে দেখেন পাথ ফাংশনের সংজ্ঞা, এটা হচ্ছে পাথ ফাংশন। পাথ ফাংশনের সংজ্ঞা হচ্ছে যে ফাংশন সমূহ সিস্টেম এর আদি ও শেষ অবস্থার উপর নির্ভরশীল নির্ভরশীল নয়, কিন্তু হ্যাঁ নির্ভরশীল নয়, শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, পাথের উপর নির্ভরশীল করে, তাকে বলা হচ্ছে পাথ ফাংশন। আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে, মনে করেন আমি আসি এখন, মানে আমার বাসা হচ্ছে মনে করেন যশোর, হ্যাঁ এবার আমি ঢাকাতে আসবো, মনে করেন ঢাকাতে আসবো, এই হচ্ছে যশোর, এই হচ্ছে ঢাকা, হ্যাঁ তাহলে আমি এই যশোর থেকে ঢাকায় যাব, এই পথটা আমি কীভাবে অতিক্রম করছি, হ্যাঁ সেটা আমি যেইভাবেই যাইতে পারি, আমি হেঁটে আসতে পারি, আমি বাসে আসতে পারি, আমি ট্রেনে আসতে পারি, ঠিক আছে। আমি আদি এবং শেষ অবস্থা কিন্তু আমার এটা ডিপেন্ড করবে না, শুধুমাত্র এই পথটা আমি কীভাবে অতিক্রম করলাম সেইটা ডিপেন্ড করবে। এটাকে বলা হচ্ছে কি পাথ ফাংশন, ঠিক আছে। এখন আমরা এই যে পাথ ফাংশন এবং স্টেট ফাংশনটা পড়লাম, এদের কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা লাগবে, কারণ আমাদের পড়বে হচ্ছে পাথ ফাংশন কি এবং পাথ ফাংশনের কিছু বৈশিষ্ট্য এর সাথে আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখন চলেন আমরা আগে যেটা পড়লাম যে স্টেট ফাংশন, হ্যাঁ স্টেট ফাংশনের বৈশিষ্ট্য দিয়েই আমি পাথ ফাংশনের বৈশিষ্ট্যগুলোও দিয়ে দেবো, হ্যাঁ এই জন্য একটাই বৈশিষ্ট্য লিখছি। তাহলে চলেন আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই, হ্যাঁ তাহলে প্রথমে আমরা কিসের হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখবো, আমরা কিন্তু প্রথমেই স্টেট ফাংশন, হ্যাঁ স্টেট ফাংশনের বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখে রাখছি, এটা দিয়েই কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে রয়েছে দেখেন তো, ইহার আদি ও শেষ অবস্থার উপর নির্ভরশীল, অর্থাৎ কোনটা স্টেট ফাংশন তাহলে আদি এবং শেষ অবস্থার উপর নির্ভরশীল। ইহা পথের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সংজ্ঞার সাথে কিন্তু অনেক কিছুই মিলে যাচ্ছে, হ্যাঁ ইহা কি পথের উপর নির্ভরশীল নয়। ইহার এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল শব্দটা কিন্তু নতুন আপনাদের কাছে, আমার মনে হয় এটা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম, হ্যাঁ ম্যাথমেটিক্যাল টার্ম আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আর আপনারা যদি হচ্ছে জেনে থাকেন তাহলে তো হয়েই গেল। তো চলেন আমি এই এক্সাক্ট হচ্ছে ডিফারেন্সিয়ালটা একটু বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ দেখেন এটা কিন্তু ম্যাথমেটিক্যাল একটা পার্ট, আমি যেহেতু ম্যাথমেটিক্স অত বেশি ভালো বোঝাইতে পারি না, তাও আমি চেষ্টা করছি, হ্যাঁ এক্সাক্ট ডিফারেন্সিয়াল আমাদের থার্মোডাইনামিক্সের এই যে ডেল, এক্সাক্ট ডিফারেন্সিয়ালটা তো বোঝাবো, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম, আমি অত বেশি ম্যাথমেটিক্স বোঝাইতে পারি না, তাও আমার যতটুকু সাধ্য ততটুকু আমি চেষ্টা করছি, আপনারা একটু দেখতে পারেন, আর যদি কারো আপনারা বুঝে থাকেন তাহলে তো স্কিপ করে যাবেন এইটুকু। তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়ালটা হয়ে থাকে আপনাদের হচ্ছে আমাদের কেমিক্যাল থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে, তাপমাত্রার ক্ষেত্রে হতে পারে, চাপের ক্ষেত্রেও হতে পারে, এবং আয়তনের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে থাকে। এখন আমরা জানি এখানে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা কিন্তু চলে আসবে যে পিভি ইকুয়াল টু কি এনআরটি, যেহেতু এক মোল নিয়ে গ্যাস নিয়ে কাজ করা হয়, এনটা আমরা না ইউজ করলেও পারি, হ্যাঁ সেক্ষেত্রে দেখেন এখানে ক্ষুদ্র পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে। প্রথমে আমি দেখেন আয়তনের ক্ষেত্রে আপনাদের বলছি, দেখেন আয়তন এখানে যদি আমি আয়তনটা রাখি তাহলে ভি ইকুয়াল টু কি আমি এন নিচ্ছি না, হ্যাঁ আর টি বাই কি পি হয় না, এখন আয়তনের মান, এখন আয়তনটাকে আমাদের ক্ষুদ্রভাবে পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে আমরা ফাংশন হিসাবে লিখবো, এটাকে কি হিসাবে লিখবো, ফাংশন হিসাবে লিখবো আয়তনকে। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে ভি ইকুয়াল টু এফ, আর এর সাথে সম্পর্কিত কি থাকে, কি স্থির থাকে, চাপ এবং তাপমাত্রা স্থির থাকে না, সেক্ষেত্রে সম্পর্ক আমাদের কিসের, তাপমাত্রা এবং পি এর সাথে সম্পর্ক। যেমন আমরা ফাংশনে লিখি না, মনে করেন যে এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, এরকম লিখি না, সেরকমই একদম, হ্যাঁ তাহলে আমরা এরকম লিখলাম ভি ইকুয়াল টু হচ্ছে এফ অফ টি এবং পি। সেক্ষেত্রে আমরা এদের যে এক্সাক্ট অর্থাৎ টোটাল যে ফাংশনটা, টোটাল যে ডিফারেন্সিয়ালটা হয় সেটা কীভাবে করতে পারি আমরা, এইটুকুনির টোটাল ডিফারেন্সিয়াল সেটা কিন্তু আমরা এইভাবে করতে পারি যে ডিভি ইকুয়াল টু কি ডেল ভি বাই ডেল টি, হ্যাঁ এখানে আমাদের হচ্ছে চাপ স্থির রাখলাম, দিয়ে কি করলাম আমরা ডিটি লিখলাম, প্লাস ডেল ভি ডেল পি, এখানে তাপমাত্রা স্থির, এখানে আমরা কি লিখতে পারি যে ডিপি লিখবো। এটা আমাদের কি বলেন তো, এটা আমাদের টোটাল ডিফারেন্সিয়াল মান, হ্যাঁ এখন এই টোটাল ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আমরা এক মোল গ্যাসের ক্ষেত্রে এইভাবে লিখতে পারি, হ্যাঁ এক মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কি লিখতে পারি, আর টি লিখতে পারি না। এবার এখান থেকে আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ইকুয়াল টু আর টি বাই কি লিখতে পারি, পি লিখতে পারি। এখন আমাদের যে এই সমীকরণটা হইলো, হ্যাঁ এই সমীকরণটা মনে করেন যে আমি 1 নম্বর সমীকরণ, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, আর এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, হ্যাঁ এখন এই সমীকরণটা আমরা একবার পারি, আমরাকে চাপকে স্থির রেখে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি এই 2 নম্বরকে, তাহলে কি হবে আমাদের, যদি আমরা কাকে পি কে অর্থাৎ চাপকে স্থির রেখে টি এর সাপেক্ষে, তাহলে এই ভিটাকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি চাপ স্থির রেখে, সেক্ষেত্রে আমরা কি পাই, সেক্ষেত্রে আমরা এখানে অন্তরীকরণ করলে আর বাই টি পাই। আবার আমরা যদি সেম একটা জিনিস করি যে স্থির, যদি এবার আমি তাপমাত্রা রাখি এবং পি এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি, হ্যাঁ সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এরকম হবে না যে সাপেক্ষে যদি আমি অন্তরীকরণটা করি, সেক্ষেত্রে আমাদের মান কিন্তু এরকম হবে যে ডেল ভি বাই হচ্ছে ডেল এইটুক ডেল পি
এখানে স্থির ছিল তাপমাত্রা, সেক্ষেত্রে আমরা কি পাই মাইনাস আর টি বাই কি পাই পিভি পাই। এবার এখান থেকে যদি আমি মনে করেন আর একটা পেজ নিলে ভালো হতো। আচ্ছা এই পেজেই করছি, হ্যাঁ এই পেজেই করার চেষ্টা করছি। দেখেন যে এরপরে আমরা লিখতে পারি, আর যে সমীকরণটা পাইলাম এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি, এই সমীকরণটাকে এটা যদি 3 লিখি, হ্যাঁ এটাকে আমরা 4 লিখলাম। ঠিক আছে, হয়তো ভালো করে বুঝাইতে পারছি না, তাও আমি চেষ্টা করতেছি। এখন আমাদের এই 3 এবং 4 নম্বর সমীকরণ এর মান যদি আমাদের ওই 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কিন্তু এরকম একটা মান আসবে যে ডিভি ইকুয়াল টু আর টি বাই পি ডিটি মাইনাস মাইনাস আর টি বাই পিভি ডিপি, এরকম সমীকরণ বসবে। হ্যাঁ এখন এই যে এইটার মানও এক হবে, এইটার মানও এক হবে, অর্থাৎ এই দুই পাশের মান হচ্ছে সমান হয়ে যাবে, অর্থাৎ এরকম মান আসবে আর বাই পিভি ইকুয়াল টু এটার মানও কি হবে আর মাইনাস আর বাই পিভি। হ্যাঁ এরকম কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যদি মান এরকম সমান হয় তাহলে এই মানটাই হচ্ছে এক্সাক্ট মান। হ্যাঁ এক্সাক্ট মানে একদম সঠিক মানটা, অর্থাৎ এইভাবে আমরা কিন্তু শুধুমাত্র ভি দিয়ে করলাম, আমরা টি দিয়েও করতে পারতাম, পি দিয়েও করতে পারতাম। এইভাবে সমীকরণ সমাধান করলে লাস্ট আমাদের মান দুটো একই আসবে। হ্যাঁ এই মান একই আসাকে বলা হচ্ছে এক্সাক্ট ফাংশন, এক্সাক্ট ডিফারেন্সিয়েশন। হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি। যদি আপনারা বলছেন তাহলে তো ঠিক আছে, আর আমার সাথে হয়তো অনেকেই আরও বেশি ভালো বুঝতে পারেন। হ্যাঁ আমি ম্যাথমেটিক্স টার্ম বোঝাইতে পারছি কিনা আমি জানি না, তাও আমি চেষ্টা করলাম আর কি। এবার দেখেন আমাদের পরের যেটা রয়েছে, পরের যেই বৈশিষ্ট্য বা শর্তটা রয়েছে সেটা হচ্ছে এর নির্দিষ্ট মান বিদ্যমান আছে, অর্থাৎ আমাদের যে স্টেট ফাংশনটা রয়েছে স্টেট ফাংশনের নির্দিষ্ট একটা মান থাকবে। হ্যাঁ আর এর পূর্ণ পরিচক্রের মান কত হবে, 0 হবে। ঠিক আছে, এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। পূর্ণ পরিচক্রের মান কত হবে, 0 হবে। এটা কিন্তু পূর্ণ ডিফারেন্সিয়েশন থেকেই এসেছে, এটাও ম্যাথমেটিক্যাল টার্ম, আপনারা একটু বুঝে নিন। আর যদি না বুঝতে পারেন তাহলে এই যে এক্সাক্ট ফাংশন আর এই যে পূর্ণ পরিক্রমের মান, হ্যাঁ বা পূর্ণ ডিফারেন্সিয়েশন, এটা যদি আপনারা না বুঝেন পরবর্তীতে কমেন্ট করেন, আমি একটা ভিডিও এর জন্য আলাদা বানাবো। ঠিক আছে, তাহলে এক্সাক্ট ফাংশন মানে হচ্ছে একদম অ্যাকুরেট ফাংশন, দুই পাশের ফাংশনের মান কি হবে, একদম সমান হবে। হ্যাঁ আর ডিফারেন্সিয়াল মনে করেন এই পূর্ণ ডিফারেন্সিয়েশন বলতে বোঝায়, মনে করেন আমরা এতক্ষণ যে পাথ ফাংশনটা পড়ে আসলাম না, এইরকম মনে করেন যে আমি এখান থেকে এই জায়গায় যাবো। হ্যাঁ এইটা যদি এ হয়, এটা হচ্ছে যদি বি হয়, এ থেকে বিতে যাইতে যদি আমার মনে করেন এই পথটা অতিক্রম করি এবং ফিরে কিন্তু বিতে কি চলে আসলাম, বিতেই ফিরে চলে আসলাম এই 2 নম্বর পথ অতিক্রম করে, তাহলে আমি যাচ্ছি এবং ফিরে আসছি। তাহলে কি হয়, যাচ্ছি এবং ফিরে আসছি, যেই পথ যাচ্ছি আমি সেই পথেই তো ফিরে আসছি, তাহলে এক্সাক্ট মান কি হয়ে যায়, মাঝখানে কিন্তু 0 হয়ে যায় এই পথ। হ্যাঁ বিয়োগ এই পথ, তাহলে মান কত হচ্ছে, মান তো হচ্ছে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ মনে করেন এইটুকু যদি 5 কিলোমিটার হয়, তাহলে আমি আবার ফিরে আসছি কি, এই যেহেতু ফিরে আসছি তাহলে মাইনাস, আর ফিরে আসছি কতটুকু 5, তাহলে আমাদের মান কত হচ্ছে 0। তাহলে এই পরিচক্রের মান কত হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। তাহলে এটা গেল আমাদের কি স্টেট ফাংশনের বৈশিষ্ট্য। স্টেট ফাংশনের বৈশিষ্ট্য আমি যদি একটু প্রিক্যাপ করি, তাহলে ইহা আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে, ইহার পথের উপর নির্ভরশীল নহে বা এটা পথের উপর নির্ভরশীল করে না, এবং এদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয় বা এরা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়েবল, আর এটার মান হচ্ছে নির্দিষ্ট হয়ে থাকে। পূর্ণ পরিক্রমের মান কি হবে, 0 হবে। এটা ছিল কার, স্টেট ফাংশনের। এবার যদি আমি আসি পাথ ফাংশনে, তাহলে পাথ ফাংশনের ক্ষেত্রে এটা কি হবে, উল্টো হবে। এটা আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভরশীল হবে না। ঠিক আছে, হবে না, ইহা পথের উপর নির্ভরশীল নহে হবে না, এটা হচ্ছে পথের উপর নির্ভরশীল হবে। হ্যাঁ এটা পথের উপর নির্ভরশীল হবে, আর ইহা এক্সাক্ট ডিফারেন্সিয়েবল নয় হবে। ঠিক আছে, এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল নয় হবে, এর নির্দিষ্ট মান বিদ্যমান ছিল, এর বিদ্যমান হবে না, অর্থাৎ পাথ ফাংশনের ক্ষেত্রে এ নির্দিষ্ট মান বিদ্যমান নয়। আর এই পূর্ণ পরিক্রমের মান কি হবে, নট ইকুয়াল 0 হবে। ঠিক আছে, এরকম নট ইকুয়াল হবে। আশা করি এই যে আমরা যে স্টেট ফাংশন, এই স্টেট ফাংশনটা বুঝলাম। হ্যাঁ স্টেট ফাংশনের সংজ্ঞা বুঝলাম এবং এদের বৈশিষ্ট্য কিন্তু কাজে লাগবে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এবার যাবো আমরা প্রপার্টিসে। ঠিক আছে, ও আর পাথ ফাংশনের কিছু উদাহরণ ছিল, সেই উদাহরণগুলো একটু দিয়ে দিই। ঠিক আছে, পাথ ফাংশনের উদাহরণ আমাদের ছিল কি, ওয়ার্ক এবং হিট। এটা একটু মনে রাখেন, আমি ভুলে গেছি বলতে। ঠিক আছে, চলেন এখন আমাদের লাস্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সিস্টেম প্রপার্টিস। এই সিস্টেম প্রপার্টিসটা জেনে নিই। সিস্টেম প্রপার্টিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিস আর একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিস। এর বাংলাগুলো একটু করে দিই। হ্যাঁ বাংলা হচ্ছে এটা হবে পরিমাণ নির্ভীক ধর্ম। এক্সটেন্সিভ প্রপার্টিস মানে হচ্ছে পরিমাণ নির্ভীক নির্ভীক ধর্ম, আর এটা মানে হচ্ছে স্থির ধর্ম বলতে পারেন, স্থির ধর্ম বা হচ্ছে পরিমাপ অনির্ভীক ধর্ম, এই দুটো বলতে পারেন। এখন এই এক্সটেন্সিভ প্রপার্টিস এর হচ্ছে সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই, তারপরে আমরা এর কিছু উদাহরণ জানবো। এই টপিকটা আমাদের তেমন একটা বড় না। হ্যাঁ তাহলে আমি এর সংজ্ঞাটা একটুখানি লিখে নিই, তারপরে আপনাদের ফিরে আসি।
দেখেন সংজ্ঞাটা আমার লেখা হয়ে গেছে, যেটা সংজ্ঞা আমি একটু লিখে নিয়েছি, একদম সহজ। হ্যাঁ, যে সকল ধর্ম পদার্থের পরিমাণের উপর নির্ভরশীল তাকে কি বলা হয়? এক্সটেন্সিভ প্রপার্টিজ বলা হয়। যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে হিট ওয়ার্ক, হ্যাঁ, কি হিট বা পরিমাণ নির্ভীক ধর্ম অর্থাৎ পরিমাণের উপর নির্ভর করবে। সেটা কি? যে সকল ধর্ম পদার্থের পরিমাপের উপর নির্ভর করবে তাকে কি বলা হচ্ছে? এক্সটেন্সিভ প্রপার্টিজ বলা হয়। উদাহরণ হিসাবে কি হিট এবং ওয়ার্ক, ঠিক আছে? এরা কিসের উপর নির্ভর করে? পদার্থটা কি কতটুকু আছে তার উপর নির্ভর করে, ঠিক আছে? এবার দেখেন স্থির ধর্ম বা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিজ, যে সকল ধর্ম হবে ধর্ম পদার্থের পরিমাপের উপর নির্ভরশীল নয় তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে এক্সটেন্সিভ প্রপার্টিজ বলা হয়। আর এর উদাহরণ হিসাবে আপনারা বলতে পারেন মেল্টিং পয়েন্ট। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট, তাহলে আমি এখানে এম লিখছি, হ্যাঁ, আর পি লিখছি। মেল্টিং পয়েন্ট, তারপরে বয়লিং পয়েন্ট, তারপরে আরেকটা হচ্ছে অপটিক্যাল রোটেশন। হ্যাঁ, অপটিক্যাল রোটেশন, এইগুলো হচ্ছে আমাদের উদাহরণ। তাহলে আমরা বুঝলাম যে সিস্টেম প্রপার্টিজ এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিজ আর একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিজ। এক্সটেন্সিভ প্রপার্টিজ বা পরিমাণ নির্ভীক ধর্ম, এটা যে সকল ধর্ম পদার্থের কিসের উপর নির্ভর করবে? পরিমাণের উপর নির্ভর, যে পদার্থ কতটুকু আছে তার উপর নির্ভর করবে। সেগুলোর উদাহরণ হচ্ছে কি হিট, ওয়ার্ক, এগুলো। আর ইন্টেন্সিভ প্রপার্টিজ যে সকল ধর্ম পদার্থের উপর নির্ভরশীল নয় তাদেরকে কি বলা হচ্ছে? ইন্টেন্সিভ প্রপার্টি বলা হচ্ছে, যেমন কি মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, অপটিক্যাল অ্যাক্টিভিটি, এইগুলা, ঠিক আছে? তাহলে আশা করি এই ভিডিওতে আপনাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে এই অধ্যায়ে সেগুলো আমি জানাইতে পারছি। ভিডিওটা হয়তো আপনাদের অনেক উপকারে আসতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এরপরে আমরা যে সূত্রগুলো আছে না, যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, শূন্যতম সূত্র, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। নর্মালি আমাদের হচ্ছে কিছু বেসিক দরকার ছিল, এই বেসিকগুলো দেওয়া হয়ে গেছে এই ভিডিওতে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।